ধন্যবাদ ডক্টর আহমেদ। আজকের স্পেশাল এই এপিসোডটা আসলে এই কারণেই করছি যে বাংলাদেশের মানুষ আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। আপনারা চেষ্টা করেছিলেন, সফলও হয়েছিলেন আলোকিত করতে বাংলাদেশকে। কেন আপনার কি মনে হয় যে এই মুহূর্তের পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে গেল কেন? ধন্যবাদ। প্রথমে আমি একটু ভূমিকা নেই। আজকে তো 15ই আগস্ট। আমি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে যারা নিহত হয়েছিলেন। এটি একটি আসলে জাতীয় কলঙ্ক। কেন জানি আমরা সেটাকে মুছতে চাই। কলঙ্ক মোছার কিন্তু কোনো আর সুযোগ থাকে না। আমার মনে হয় স্বীকার করে নেওয়াটাই উত্তম। ইতিহাসের বা আমাদের বাংলাদেশের সরকারের পরিবর্তনের সাথে সাথে ইতিহাস পরিবর্তনের একটা ধারা এখন হয়ে চলেছে। আশা করি সেটা বন্ধ হবে একদিন। যাই হোক, এটা নির্মম হত্যাকাণ্ড। এটাকে আমরা যদি দুঃখ করে স্মরণ না করি তাহলে এটা মানুষ হিসেবে আমরা। আপনি যখন প্রসঙ্গটি তুললেনই, আজকে মানুষ বলছে মানে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে 2024, সবকিছুর মত প্রকাশের স্বাধীনতা, সবকিছুর স্বাধীনতা দিয়েছে, শোক প্রকাশের স্বাধীনতা দিল না কেন? সেটাই, মানে আমি ওই জিনিসটাই বলছি যে ধরেন আইন একজনের জন্য একরকম, আরেকজনের জন্য আরেকরকম, তো হয়তো হওয়া উচিত না। তো আমাদের মনে হয় একটু চোখে ঠুলি লাগিয়ে ফেলেছি আর কি। আপনার জন্য যদি স্বাধীনতা থাকে তাহলে আমার জন্য থাকা উচিত। এবং দুর্ভাগ্য হচ্ছে যারা মানে দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে বা জান বাজি রেখেছে তাদেরকে অপমান করে আমরা মজা পাচ্ছি। এখান থেকে আসলে আমাদের মুক্তি দরকার। আর একটা জিনিস, যেহেতু এই প্রসঙ্গটা এসছে, তখন মানে যদি বলেন তাহলে একটা মানে আমার হঠাৎ করে কালকে আমি নিউজে দেখছিলাম আমাদের এই যে আমেরিকায় আপনার ওই যে ক্যালিফোর্নিয়া এবং অরিগনের ওই যে কোস্টাল বেল্টে কতগুলি গাছ পাওয়া যায়, রেড ট্রি বলে। হ্যাঁ, তো এক একটা গাছের বয়স মানে রোমান সাম্রাজ্যের আগে তার জন্ম হয়েছে। তো এইটার হাইটও প্রায় হচ্ছে 35, মানে এই 300 মানে 85 ফিট উঁচু। এই যে বিশাল এই গাছটা, এটার একটা ইন্টারেস্টিং ইয়ে আছে। আমরা তো কোস্টাল সাইডে বদ্বীপ, এবং আমার কাছে মনে হয়েছে আরে এটা তো বাংলাদেশের কথা। মানে গাছের মাধ্যমে কিন্তু আমাদের দেশের একটা ইয়ে হয়, সেটা হচ্ছে এই গাছগুলো কিন্তু শিকড়টা মাটির ভিতরে যায় না, ওরা হরাইজন্টালি আসে এবং একজন আরেকজনকে সাপোর্ট করে। সেই জন্য কিন্তু এই গাছটা এত উপরে উঠতে পারে এবং এত দীর্ঘজীবী হয়। তা আমার মনে হয় আমরা কিন্তু এই যে ঝড়ঝন্ডার ভিতরে এই একে আরেকজনকে মানে সাহায্য করার যে প্রবণতা দীর্ঘদিন ধরে ছিল বাংলাদেশের, সেই জন্য কিন্তু আমরা জাতি হিসাবে সবসময় কিন্তু রেজিলিয়েন্ট ছিলাম। তা আশা করব যে এই দুর্যোগে আমরা পরস্পরকে রেড ট্রির মতো মানে সহায়তা করে এই দুর্যোগ থেকে বা এইরকম একটা বাজে অধ্যায় থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। ধন্যবাদ। সন্দেহে। যাই হোক, এখন এই যে বিষয়টা আমি বলতে চাই, আপনি যে বিদ্যুতের যে কথাটা বলেছেন সেটা হলো প্রেক্ষাপট আসলে ভিন্ন। 2009-এ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করে তখন বাংলাদেশে বিদ্যুৎ সংকট মানে নোন যেটা ছিল, আমরা যদি নাম্বারে আসি তাহলে 3,500 মেগাওয়াটের মতো উৎপাদন ক্ষমতা ছিল, আর চাহিদা ছিল প্রায় 5,000 5,500 মেগাওয়াট। তখন উৎপাদন ক্ষমতাই ছিল না। আর এখন যেটা আছে সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা আছে, উৎপাদন করা যাচ্ছে না। সো ওই সময় প্রথম ইয়েটা কি, ফোকাসটা কি ছিল, সেটা হলো যে জেনারেশন ক্যাপাসিটি বাড়াও, দ্রুত কানেক্টিভিটি দাও এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাও। না, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনাও তো আপনাদের প্রায়োরিটি ছিল। হ্যাঁ, সেটাই বলছি যে ক্যাপাসিটি বাড়ানো মানে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র বাড়ানো। এবং এর সাথে এটা কিন্তু একেবারে ওই কেউ কোনো একজন সচিব, মন্ত্রী বা প্রধানমন্ত্রী বলেছেন ঠিক ওভাবে চলে নাই। আপনারা নিশ্চয়ই ওয়েবসাইটেও পাবেন
বিদ্যুৎ মন্ত্রণালয়ের, সেটা হচ্ছে 2010-এ একটা পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান করা হয়েছিল, 2016-তে সেটা আপডেট করা হয়েছিল। আমি যদি খুব মানে অল্প কথায় এই দুই মাস্টার প্ল্যানের পার্থক্য, বাই দি ওয়ে এই মাস্টার প্ল্যানটা কিন্তু করা হয়েছিল কিন্তু জায়গা সহায়তায়, এবং আইন করা হয়েছিল কিনা সেটাও বলবেন। হ্যাঁ হ্যাঁ, আইনও করা হয়েছিল, বিশেষ আইন করা হয়েছিল। সেটা আমার মনে হয় আগে কি বলেছিলাম তো, বিশেষ আইন কেন করা হয়েছিল সেই প্রেক্ষাপটটা মানে যদি বলি যে এই যে আওয়ামী লীগ সরকার আসার পরে তখন আইডেন্টিফাই করা হয়েছিল যে বিদ্যুতের সংকট কাটাতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে আমাদের দেশের উন্নয়নের জন্য। হ্যাঁ, তো সেই জন্য বিদ্যুৎকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছিল, এবং যে জন্য প্রধানমন্ত্রী নিজেই এটার দায়িত্বে ছিলেন, এবং উনি তখন সবাইকে নিয়ে বসে যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে আমি বিদ্যুৎ দ্রুত এই ক্যাপাসিটি বাড়াতে চাই এবং ঘরে ঘরে বিদ্যুৎ দিতে চাই, এবং ওটি ওনার ম্যানিফেস্টোতেও বলেছিলেন। তো তখন একটা বড় ইম্পেডিমেন্ট হিসেবে আইডেন্টিফাইড হলো যে এই লার্জ স্কেল যেগুলো আছে, প্রজেক্টগুলো আছে, সেটা প্রকিউরমেন্ট প্রসেস প্রায় 3 থেকে 4 বছর লেগে যায়। হ্যাঁ, এর সাথে আমাদের আরো জিনিস আছে, সেটা হচ্ছে যে পাওয়ার প্ল্যান্ট করেন বা ট্রান্সমিশন লাইন করেন, সেগুলিতে আপনার জমি অধিগ্রহণ করা লাগে। তো এইটা মিলে কিন্তু বেশ লম্বা সময় চলে যাচ্ছে। তো এখন সেই সময় তাহলে কি করা যায়? তখন বলেছিল যে তখন ওই যে মানে এই আমাদের তখন আমি তো ওই মন্ত্রণালয়ে ছিলাম না, কিন্তু যেটা আমি জানি বা পরবর্তীতে অন্যদের কাছ থেকে শুনেছি, সেটা হচ্ছে যে বেসিক্যালি তখন আইডেন্টিফাই করা হলো যে এই প্রসেসটাকে কিভাবে কমানো যায়। তখন বললো যে তাহলে সরাসরি যোগাযোগ করো যে সমস্ত কোম্পানি বা কোম্পানি সিলেক্ট করার জন্য, এটাকে দ্রুত করার জন্য কি করা যায়। তখন এই বিশেষ আইনটা প্রণয়ন করা হয়েছিল। অ্যাকচুয়ালি এই বিশেষ আইনটা প্রয়োগ করা হয়েছিল কিন্তু মানে রাজনীতিবিদদের কিন্তু মানে কি বলে, জনগণের জন্য কাজ করার যে স্পৃহা থাকে, এখানে কিন্তু তাদের ভয় ভীতি কম। জেল জুলুমকে খুব একটা ভয় পায় না রাজনীতিবিদরা। আমরা যারা চাকরি করি আমরা সবসময় এটাতে শঙ্কিত থাকি। হ্যাঁ, এবং সবসময় আমি চেষ্টা করি যে আমাকে কিভাবে বিপদ মুক্ত রাখতে পারি আমি, এবং কর্মকর্তা হিসেবে, হ্যাঁ, সরকারি কর্মকর্তা হিসেবে, হ্যাঁ, এবং সরকারি কর্মকর্তা হিসেবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের আগে মানে ট্রেনিং একাডেমিতে শেখানো হতো যে তুমি যদি 100টা কাজ করো 20% তো ভুল হতে পারে, তো 80% তো তুমি কাজ করলা। হ্যাঁ, সো ইউ শুড বি অ্যাওয়ার্ডেড ফর ইট। বাট দ্য থিং ইজ দ্যাট আপনার 20% যেই ভুল হয়েছিল সেটা কিন্তু আপনারা পিস ছাড়ে না। তো সেই জন্য আমাদের ভিতরে একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে টু অ্যাভয়েড রিস্ক, এবং সেই টু অ্যাভয়েড রিস্কের কারণে কিন্তু আমরা ওই যে কাজ না করলে কিন্তু কোনো শাস্তি নেই, কাজ করলেই কিন্তু শাস্তি সম্ভাবনা আছে। আমার মনে হয় সেটার ভিকটিম আমি নিজে হয়েছি। যাই হোক, তো এখন তৌফিক এলাহি চৌধুরী একটা বড় উদাহরণ। আমাদের আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ মানে আমি বিদ্যুৎ সেক্টরেই বলছি। যেমন আবুল কালাম আজাদ তো আমাদের একজন, আমি মনে করি যে একজন স্টার ব্যুরোক্র্যাট। কারণ এই অচল আয়তন ভাঙার পিছনে তার কিন্তু যথেষ্ট অবদান ছিল। হ্যাঁ, তো তখন ব্যুরোক্রেসিকে প্রোটেকশন দেওয়ার জন্যই কিন্তু এই বিশেষ আইনের সাথে যোগ করে দেওয়া হলো, কোনো আইন মানে ইয়েতে যাওয়া যাবে না, মানে আদালতে এটা চ্যালেঞ্জ করা যাবে না। হ্যাঁ, এটার কিন্তু সম্পৃক্ততা উনি কিন্তু তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন যে তোমরা সবকিছু আমার থেকে সই করে নিয়ে যাও, আমি দায় দায়িত্ব নিব। তখন ব্যুরোক্রেসির পক্ষ থেকে বলা হয়েছে আপনি তো দায় দায়িত্ব নিলে কি, আমরা যে প্রপোজাল দিব সেটার জন্য কিন্তু আমাদেরও বিপদে পড়তে হবে। তখন এই কি বলে ইন্ডেমনিটিটা যুক্ত করা হয়েছিল। যাই হোক, এই যে আইনটা করা হলো, সাথে কিন্তু অপরিকল্পিত পদ্ধতিতে কিন্তু যাওয়া হয়নি, সাথে সাথে কিন্তু একটা পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান তৈরি করার জন্য জাইকাকে এনগেজ করা হলো, এবং জাইকার
যারা কনসালটেন্ট ছিল এখানে কেউ কিন্তু আপনার আমাদের সরকার থেকে কিন্তু নির্বাচন করে দেওয়া হয়নি, তারাই করেছে, ইন্ডিপেন্ডেন্টলি করেছে। আমাদের কাছে পরে নিয়ে এসছে সরকারের কাছে, তখন সেটা রিভিউ করা হয়েছে ওপেন ফোরামে। আমাদের যারা বিশেষজ্ঞ ছিলেন তাদেরকে নিয়ে, বিদ্যুৎ সেক্টরে যারা ছিল, তারপরে হচ্ছে এই বুয়েটের শিক্ষক যারা ছিল, সিভিল সোসাইটি মেম্বাররা ছিল, সবাই মিলে কিন্তু এইটা নিয়ে আলোচনা করে ফাইনাল করা হয়েছিল 2010 এর যেই পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান। এবং ওই পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছিল টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি, হ্যাঁ, এবং ফুয়েল ডাইভার্সিফিকেশন। তখন আইডেন্টিফাই করা হচ্ছে যে আমাদের গ্যাস কিন্তু ডিপ্লেশন হবে, অতএব আমাদেরকে যেতে হবে। তখন কিন্তু 50% কোলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, 50% কোল আর 50% হচ্ছে, না সরি, সম্ভবত 25% আর 30% হচ্ছে আপনার গ্যাস আর রিনিউয়েবল এবং ইম্পোর্টেড এটার মিক্স করে এই প্ল্যানের একটা পার্সপেক্টিভ তৈরি করা হয়েছিল। সেই হিসেবে পার্সপেক্টিভ প্ল্যান করা হলো। ইতিমধ্যে বিশ্বে কিন্তু কয়লা বিরোধী একটা শুরু হয়েছিল, মুভমেন্ট। তখন আমরা আমাদের তরফ থেকে আবার বলা হয় যে আমরা এটা একটা রিভিশন দরকার, হ্যাঁ, টু কাস্টমাইজ অ্যাকর্ডিং টু দি এক্সিস্টিং সিচুয়েশন। তখন 2016-তে এটা করা হয়েছে, যেটার সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম, এই পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান। তখন কিন্তু আমরা ফোকাস করা হয়েছিল লিস্ট কস্ট অপশন, হ্যাঁ, ক্যাপাসিটি জেনারেশন, ফুয়েল ডাইভার্সিফিকেশন অ্যান্ড লিস্ট কস্ট অপশনটা কি হবে সেটার উপরে ফোকাস করে প্ল্যানিং করা। তখন কিন্তু আমাদের যেমন গ্লোবালি এলএনজি প্রাইস হঠাৎ ড্রপ করেছিল, তো আমরা কিন্তু সেই সময় এলএনজি কেও ফোকাস করার চেষ্টা করেছিলাম, মানে গ্যাস আবার কি বলে এটা ইন্ট্রোডিউস করার জন্য। আমরা সবাই জানি যে বাংলাদেশে গ্যাস খুব বেশি নাই, আর কয়লা যেটা ডোমেস্টিক কোল আছে। ও পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2010-এ কিন্তু আপনার ওই যে ডোমেস্টিক কোলকেও ধরা হয়েছিল, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে ডোমেস্টিক কোল আমাদের যা তোলা যাবে তার তুলনায় সোশ্যাল কস্ট অ্যান্ড ইকোনমিক কস্ট উড বি হায়ার, হ্যাঁ, কারণ আমাদের তখন এই যে জমি এবং নষ্ট হবে, এবং এই যে বড় পুকুরিয়াতে যেখানে আমাদের কয়লা তোলা হচ্ছিল সেখানে কিন্তু আপনার এখন অনেকেই চাষ করতে পারছে না, হ্যাঁ। তো তৎকালীন প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি ছিল যে আমাদের কৃষকরা যাবে কই, হ্যাঁ, শুধুমাত্র কৃষি জমি নষ্ট করা যাবে না, এটা তো পলিসি ছিল আমাদের সেই সরকারের। তো সেই জন্য ওই তখন আমাদের ইম্পোর্টেড কোলের উপরে ফোকাস দেওয়া হয়েছিল। এখন এই সংকট তো তাহলে এইভাবে আমাদের ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছিল, যে এখন প্রায় 29,000 মেগাওয়াট। তার সঙ্গে যদি আমার ওই ইম্পোর্ট ইনক্লুডিং আদানি এবং ভারতের যে ইম্পোর্ট সেটা হিসাব করলে প্রায় 32,000-এর মতো হয়। 32,000 মেগাওয়াট ক্যাপাসিটি আছে। অতএব আমাদের যেই 17,000 বা 18,000 বা 20,000 যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু সোর্সেস অর পাওয়ার প্ল্যান্টস আর অ্যাভেলেবল। তাহলে সংকটটা কোথায়? সংকটটা হচ্ছে মূলত ফুয়েলের। ফুয়েল এবং ফুয়েল ডাইভার্সিফাইড ফুয়েল যেটা আছে, যেমন এর সঙ্গে কিন্তু এখন যে ফুয়েলটা, তাহলে এই ফুয়েল আমরা পাচ্ছি না কেন? আমরা সরাসরি দায়ী করতে পারি হরমুজের ঘটনা। আমি এই প্রশ্নটা আপনাকে করতাম, আমি করে ফেলি প্রশ্নটা, তারপরে আপনি উত্তর দেন। জি জি। সরকার বলছে যুদ্ধ, হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং এলএনজি টার্মিনালের যে দুর্ঘটনা বর্তমান বিদ্যুৎ সংকটের প্রধান কারণ। আপনার অভিজ্ঞতায় বলুন, এটি আসলে আন্তর্জাতিক সংকট নাকি সরকারের পরিকল্পনা এবং ব্যবস্থাপনার ব্যর্থতা? কারণ এটা তো শুরু হয়েছে অনেকদিন ধরে, এবং আমরা খবর দেখলাম ইতোমধ্যে 1 বছরে $10 বিলিয়ন জ্বালানির পেছনে খরচ হয়েছে। $10 বিলিয়ন জ্বালানি যদি এসে থাকে বাংলাদেশে, তাহলে বিদ্যুৎ আলো হচ্ছে না কেন? বাংলাদেশ কি একটা গরু হয়ে গেছে যে যতই খাওয়াচ্ছেন জাস্ট বেরিয়ে যাচ্ছে, কোথাও মানে আলো দিতে পারছে না? ওয়েল, এইটা হচ্ছে মানে হরমুজকে কি আমি দায়ী করতে পারবো আংশিকভাবে, কারণ আমাদের বাংলাদেশে যে ফুয়েল প্রয়োজন হয়, হ্যাঁ, সেই ফুয়েল কিন্তু সবগুলো হরমুজ দিয়ে আসে না। যেমন ধরুন আপনার কয়লা, আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রায় 7,500 মেগাওয়াটের উপরে আছে।
হ্যাঁ, তো সেই 7,500 মেগাওয়াটের একটা কয়লাও কিন্তু আপনার হরমুজ প্রণালী দিয়ে আসছে না। হ্যাঁ, সবই কিন্তু মূলত ইন্দোনেশিয়া থেকে, অথবা এই যে এদিক দিয়ে অস্ট্রেলিয়াও আছে, যদি প্রয়োজন হয় সেখান থেকে আনা যায় স্পট মার্কেট থেকে। হাওয়েভার, তো তাহলে তারপরে এদিক দিয়ে আপনার মানে ইয়েতে ওই যে আদানির যেটা আছে, আদানির তো ঝাড়খণ্ডে তারা নিজেরাই ইয়ে করতে পারে। ওদেরকে তো বেসিক্যালি মানে আমার জানা মতে যে এই ওদের পেমেন্টের অভাবেই কিন্তু পূর্ণ দিচ্ছে, কি বলে এটা, পূর্ণ ক্ষমতা ব্যবহার করা হচ্ছে না। সো তাদেরকে যদি ইমিডিয়েটলি পেমেন্ট করা হয় তাহলে কিন্তু তারাও দিতে পারে। তারপরে ভারত থেকে তো ওখানে আমাদের 1,000 মেগাওয়াট আমাদের নিয়মিত পায়, এদিক দিয়ে ত্রিপুরায় আপনার 150 মেগাওয়াটের মতো থাকে। প্লাস আপনার গ্যাসের যেটা সংকট, সেই সংকটের ভিতরে একটা হচ্ছে মানে একটা তো আপনার শেখ হাসিনা সরকারের সময় যেটা করা হয়েছিল, সেই চুক্তি বাতিল করা হয়েছিল। সেই জন্য একটা এফএসআরইউ হঠাৎ করে বন্ধ হয়েছে। আর একটা এফএসআরইউ আমাদের ওই যে পশ্চিমাঞ্চলে, বিশেষ করে পায়রা অঞ্চলে একটা আনার জন্য একটা আমার যতটুকু মানে আমি মুখ্য সচিব যখন ছিলাম তখনই এটার শুরু হয়েছিল, আমি জানতাম প্রসেস, কিন্তু এটা শেষ হয়নি। আর শেষ হয়নি এই প্রক্রিয়া, এই সমস্ত কারণে। হাওয়েভার, তো এখন তাহলে মূল সমস্যাটা কোথায়? সমস্যাটা আমি যদি আপনার পার্সেন্টেজ বারে হিসাব করি, 20-30% হচ্ছে গ্লোবাল শক। হ্যাঁ, বাকিটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট দুর্বলতা বা প্ল্যানিং এর অভাব। কারণ আমাদের আমি জানি না এখন সেই প্র্যাকটিসটা আছে কিনা, আমরা সবসময় দেখেছি, বিশেষ করে তৌফিক এলাহি সাহেব এবং তৎকালীন প্রতিমন্ত্রীও এটার সঙ্গে বলছেন, যখনই কোনো সংকট হতো তখন কিন্তু আমাদের ওই যে ন্যাশনাল রেসপন্স সেন্টারে পিজিসিবির ওখানে গিয়ে সবাই একসাথে হয়ে আলোচনা করা হতো যে কি করা যায়, এই সংকটের কারণ কি, এবং সেখান থেকে উত্তরণের উপায় কি, এবং কোন কোন জায়গায় আমাদের প্রায়োরিটি দিতে হবে। কারণ আমাদের সবসময় কিন্তু ইম্পোর্টেড বাই দি ওয়ে, এইটা একটা আপনাকে মানে প্রশ্নটা করবেন কিনা জানি না, আমি নিজে থেকে বলি। আমি যদি একটা সাধারণ অঙ্ক বলি, সবাই বলে যে এরকম কোন চিন্তা ভাবনা না করে খালি ক্যাপাসিটি বাড়ানো হয়েছে নিজেদের। এই প্রশ্নটা কিন্তু আমার লিস্টে আছে। আমি বলতেই চেয়েছিলাম যে আপনারা 29,000 ক্যাপাসিটি বিল্ড করলেন। হ্যাঁ, 29, এখন আপনার চাহিদা 16,000, মানে 16,000, কোথায় 29,000 ক্যাপাসিটি আপনার আছে, সেই ক্যাপাসিটি থাকতে আপনি 16,000 কেন প্রডিউস করতে পারছেন না? মানে কেন? ওই যে বললাম না, একটা তো পাওয়ার প্ল্যান্ট, তো শুধুমাত্র পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশ করলে চলে না, পাওয়ার প্ল্যান্টের সাথে ফুয়েল দিতে হবে, ফুয়েলের জন্য মানি দিতে হবে। হ্যাঁ, এই $10 বিলিয়ন। হ্যাঁ, $10 বিলিয়ন এক বছরে। আপনি প্রুডেন্টলি কিনছেন কিনা? কারণ কালকে মনে হয় আমি কোন একটা নিউজে দেখলাম, আমাদের একজন সাংবাদিক, আমি নাম বলতে চাই না, সে বললো যে এরকম যে একটা এলএনজি কেনা হয়েছে যেটা 7 গুণ দামে বেশি দাম আমেরিকা থেকে। সেটা তো আসলে এটা তো খবরই বেরিয়ে গেছে, অনেকগুলো হয়েছে। আপনি 7 গুণ বেশি দামে কিনলে তো আপনার জিনিস তো $1 জিনিস 60 টাকায় কিনেছেন, তো আপনার এই $10 বিলিয়ন যেটা বলছেন, এর ভিতরে তো আপনার অযথা খরচই আছে হচ্ছে ধরেন $5 বিলিয়ন। তাহলে তো আপনি প্রকৃতপক্ষে রিয়েল যে কস্টটা আপনি বেশি দিলেন না। ডক্টর আহমদ, এখানে কিন্তু অনেকেই অভিযোগ করছেন এই $10 বিলিয়ন আসলে একটা বড় অংশ পাচার হয়ে গেছে টাকা, এই টাকা দিয়ে কেনাই হয়নি। গড নোস, সেটা আমি তো জানি না, যেহেতু আমি জানি না এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু এটা প্রকাশিত যেই মানে কি বলে রেটে কেনা হচ্ছে, সেটা ওয়ার্ল্ড মার্কেটের তুলনায় অনেক বেশি দামে কেনা হয়েছে। এখন সেই কেনা যদি হয়ে থাকে তার মানে হচ্ছে অর্থ অপচয় হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই কেনাটা তো বাধ্যতামূলক কেনা ডক্টর আহমদ, কারণ সেই কেনাটা হচ্ছে একটা চুক্তির আওতায় কেনা, যেটা নির্বাচনের 3 দিন আগে একটা অনির্বাচিত সরকার করে গেছে, এবং তাকে বাধ্য করা হচ্ছে বেশি দামে আমেরিকা থেকে জ্বালানি কেনার জন্য। এবং যে ব্যক্তিটি বাংলাদেশে আমরা সর্বজন বিদিত হয়ে গেছে, যে ব্যক্তিটি বাংলাদেশে সরকার পরিবর্তনের বা বাংলাদেশে এই কালার রেভলিউশনের পেছনে
দায়িত্ব পালন করেছে, গুরু দায়িত্ব পালন করেছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এই কোম্পানিটির সাথে যুক্ত। সুতরাং এটা কিন্তু একটা চেইন অফ মানে ইরেগুলারিটিস বলতে পারেন, বা চেইন অফ ঘটনার অংশ। আমার তো ভিতরে কি হয়েছে সেটা বলার যেহেতু মানে প্রকৃত অর্থে জানি না বা তথ্য নাই, কিন্তু আউটকাম কি হয়েছে সেটা যদি বিবেচনা করি বলুন। তাহলে তো অবশ্যই আমরা যে ওই যে এর আগে এই যে যারা বিপ্লব করেছে তাদের মুখে শুনেছি দেশ নাকি বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা ভারতের কাছে। আপনি কোনো দলিল বের করতে পারলেন না এখনো পর্যন্ত, কিন্তু এখানে একটা দলিল আছে যেখানে দেশ বিক্রির বা দেশকে পুরোপুরি 12টা বাজানোর যা যা প্রয়োজন সবই করা হয়েছে। এরকম আনইভেন চুক্তি তো আর কেউ করেছে কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা, আপনাকে যদি একটা জিনিস বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে ট্যারিফের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করা হয়েছে, যদি হিসাব করা হয়, হ্যাঁ, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে গার্মেন্টস এক্সপোর্ট করে 7 বিলিয়ন, 7.5 বিলিয়নের মতো, হ্যাঁ, অ্যারাউন্ড 20% of its এই যে গার্মেন্টস comes to বাংলাদেশ, সরি ইউএস, হ্যাঁ। 7 বিলিয়নকে বাঁচানোর জন্য আপনার কত বিলিয়ন খরচ করতে হবে? 14টা বোয়িং। অথচ আপনার কিন্তু যদি ইউরোপিয়ান ইউনিয়ন এখন দাবি করে বসে তাহলে তুমি আমাতেই কিনবে না কেন? কারণ মেজরিটি কিন্তু বেসিক্যালি আপনার পোশাক রপ্তানি হয় কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে, আর তার সঙ্গে যদি ইউকে যুক্ত করা হয়, কারণ এয়ারবাসের সঙ্গে ইউকেও জড়িত ওদের প্রোডাকশনে, ওরা যদি বলে আমাতেই কিনো, বাংলাদেশ যাবে কোথায়? এবং আপনি তো সংকট কারণে বেশি যেখানে এক্সপোর্ট করছেন তাদেরকেই আপনি সুবিধা বেশি দেবেন নাকি? কিন্তু ডক্টর কায়কাউস, আমাকে আপনি এই কথাটা একটু খোলাসা করে বলেন যে শুধুমাত্র এই কেনা বেচার মাঝখানে আপনি দেশটাকে একেবারে শেষ করে দেবেন, অন্ধকারে নিমজ্জিত করে দেবেন, এটা কি মানে এটা আমরা কোন পৃথিবীতে বসবাস করছি? সেটি আমার তো আর ভাষা নাই, আমি শুধুমাত্র নাম্বারিং, এই যে আপনাকে একটা কম্পারেবল স্টেটমেন্ট দিচ্ছি যে আপনার যদি ধরেন যে এই সিচুয়েশনে তো আমাদের কোনো উপায় ছিল না সেজন্য আমরা করেছি, হ্যাঁ, আপনার কোনোভাবেই তো, যেমন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের যেই আমদানি রপ্তানি হয়, হ্যাঁ, আমরা যদি হিসাব করি শুধুমাত্র গার্মেন্টস এর এই $7 বিলিয়ন চলে যাবে এই ভয়টা দেখালে তো চলবে না। আপনি কি পরিমাণ আমদানি আমাদের হয় জানেন? আমাদের অধিকাংশ পাওয়ার প্ল্যান্ট কিন্তু জি থেকে নেওয়া, হ্যাঁ, সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের, তাই না? তারপরে হচ্ছে আমাদের ইতিমধ্যে আমাদের মানে বিমানের যতগুলি আছে ফ্লিট আছে সবগুলো হচ্ছে বোয়িং এর, হ্যাঁ, এককভাবে, এখানে আর কারো নেই। আমরা বাংলাদেশ কি নেই তাকে? আমরা কি সেগুলো নিয়ে আর্গুও করতে পারতাম না যে তুমি যে আমাকে বলছো যে তোমার সঙ্গে আমার আনিবে নিয়ে, লুক এট দি ভলিউম। তারপরে হচ্ছে ধরেন এই যে বড় বড় আমাদের এক্সকাভেটর এত বড় কাজ হচ্ছে বাংলাদেশে, এই যে রাস্তাঘাটে ম্যাক্সিমাম এক্সকাভেটরে তো আপনার হচ্ছে এই কেটারপিলার, হ্যাঁ, তো কেটারপিলারের যদি সেই সমস্ত যন্ত্রাংশ, তারপর হচ্ছে আমাদের মেডিকেল ইকুইপমেন্টস এর ম্যাক্সিমাম হচ্ছে জি। তো এই সবগুলো যদি আমি যুক্ত করি যে কি পরিমাণ আমি আমদানি করছি, এটা কি মানে কোনোভাবে ধোপে টেকে? ডিড উই আর্গু অন বিহাফ অফ দি কান্ট্রি? নট এট অল। তারপরে আপনি দেখেন এই যে একটা চিন্তা করে দেখেন, এই যে এই কি বলে এটা, গমের এখন যে প্রাইসে কেনা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তার থেকে নাকি প্রায় $100 কমে হচ্ছে আপনার খাদনগঞ্জে বিক্রি হচ্ছে। ওখানে ডিও বিক্রি করে না যে তোমার, তো ওখানে নাকি $100 পার টন কম বাংলাদেশে। তো তাহলে এটা কি ট্রান্সপারেন্সি নাকি দেশের 12টা বাজানো এইভাবে যে আপনি যে গ্লোবাল মার্কেট প্রাইস থেকে বেশি দামে কিনছেন, এটাকে গোলামি বলা যায় না? উল্টো ভাবে কি বলতে পারি কিনা আমরা আসলে ডক্টর আহমেদ, সেটা হচ্ছে যে আপনাকে আমি ক্ষমতায় বসাবো এবং তারপরে আপনি যা ইচ্ছা আমাকে লুটপাট করতে দেবেন, আপনি ক্ষমতায় থাকবেন, এটাই সান্ত্বনা নাকি? আমি জানি না, আমার কথা হচ্ছে, বললাম তো, আমি শুধুমাত্র ভিতরে কি হয়েছে সেটা তো না দেখে আর বলতে পারবো না, বা অ্যাজাম্পশনের ভিত্তিতে বলাটাও উচিত না। আমি রাজনীতি করতে বসিনি এখানে, কিন্তু আমি যেটা নাম্বার দেখছি সেই নাম্বারে আপনাকে পুরনো কথায় ফেরত আসি যে এই যে ক্যাপাসিটি বৃদ্ধির কথা যেটা বলেছিলেন, হ্যাঁ,
বলা যায় যে এই যে ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে, কোত্থেকে কয়লা কেনা হবে বা তেল কেনা হবে সেটার কোনো হিসাব রাখা হয়নি। আমি যদি সিম্পল একটা উদাহরণ দেই, যেমন ধরেন বাংলাদেশের গার্মেন্টস, শেখ হাসিনা যখন পাওয়ারে এসেছিলেন তখন বাংলাদেশের গার্মেন্টস এর 16 থেকে 17 বিলিয়ন ডলার ছিল এক্সপোর্ট। এটা প্রায় 3 গুণ বেড়েছে। যদি গার্মেন্টস এর আয় থেকেই যদি বলি যে গার্মেন্টস এর জন্য আমি গ্যাস এবং বিদ্যুৎ দেব, হ্যাঁ, তো ওদের আয় থেকেই তো আপনার এটা ব্যয়টা পরিশোধ করা যায়। আপনার ইয়ারলি যেই পরিমাণ ইম্পোর্ট দরকার, যে একটা আমাদের এই যে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা হচ্ছে যে এই যে ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে আগ পাশ চিন্তা না করে। কারণ আমি উৎপাদন করছি বিদ্যুৎ টাকায়, কিন্তু আমি তেল কিনছি হচ্ছে ডলারে। তো আমার ডলার কেনার যে সোর্স, অন্যতম সোর্স, 80% অফ বাংলাদেশের এক্সপোর্ট ইজ বেসিক্যালি গার্মেন্টস। তো গার্মেন্টসের যে বৃদ্ধি হয়েছে এবং সেখান থেকে যে আয় হয়, সেখান থেকেই তো আপনি তেলের টাকা পরিশোধ করতে পারেন। ডক্টর আহমদ, আপনি তো নিশ্চিত অবগত আছেন যে গত 2 বছরে বেশিরভাগ কারখানা বন্ধ হয়ে গেছে, সুতরাং আপনাকে ওখানে মানে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আপনার দরকার নেই ওখানে দেওয়ার। হ্যাঁ, তাহলে কেন পাচ্ছে না? তাহলে কেন মানুষের বাড়িতে মানে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, মানুষ কেন ঘুমাতে পারছে না, মানুষের বাচ্চারা কেন পড়তে পারছে না? এই একটা প্রশ্ন আপনার কাছে করছি। আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরুন এই যে এতগুলো বন্ধ হয়ে গেল, মানুষ তো আসলে বেকারও হয়ে গেছে, মানুষের তো আসলে কোনো আয়ের উৎস নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সুতরাং এই যে চেইন অফ বাংলাদেশের মানে বাংলাদেশের নিচের দিকে যাওয়া, এটা তো একটা আসলে আমাদের যে কোনো সময় একটা ভয়াবহ জায়গায় নিয়ে দাঁড় করাবে। আপনি কি সেই ভয়াবহ জায়গাটা সম্বন্ধে একটু ইলাবোরেট করবেন কিনা? মানে আমি জানি না, মানে কি বলবো সেটাও মাঝে মধ্যে মানে মাথা গুলিয়ে ফেলি আর কি। সেটা হচ্ছে, ধরেন আমাদের যেই ঊর্ধ্বমুখী প্রবণতাটা ছিল, সেটাকে কিন্তু যেহেতু শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এটাকে আমাদের সবাই মিলে এটা যে ভুল সেটা প্রমাণ করতে হবে। আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, অর্থনীতিবিদ আছেন, তারা মিলে একটা হোয়াইট পেপারও তৈরি করেছেন। হ্যাঁ, হোয়াইট পেপারে যারা যুক্ত ছিলেন এরা অধিকাংশই ছিল মানে বাংলাদেশের নামকরা অর্থনীতিবিদ। এবং আমরা কিন্তু ওই অর্থনীতির ছাত্র হিসেবে আমি নিজেকে অর্থনীতিবিদ দাবি করতে পারি না, কারণ আমার কাছে মনে হয় যে এটা বাহুল্য। কিন্তু আমি ছাত্র এবং কিছু নাম্বার বুঝি আর কি। এক বললো যে এরকম এটাতে ইনফ্লেটেড হয়েছে। হ্যাঁ, কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নাই। আপনারা সূচক বাড়িয়ে দেখেছেন বা দেখিয়েছেন, এই অভিযোগ তো সবসময় ছিল যে আপনারা, মানে আপনি তো অভিযোগ করার সময় তো বলতে হবে তো। আপনি যদি আমাকে বলেন যে আপনার মানে কি বলে এটা, আপনার পকেটে 20 টাকা ছিল, আমি মেরে দিয়েছি, তো আপনাকে তো বলতে হবে যে কিভাবে মেরেছি। আপনি বলবেন যে এই যে আমার 20 টাকা তোমার পকেটে, তাই না? বা কিছু একটা তো আপনাকে প্রমাণ দিতে হবে, না হলে তো শুধুমাত্র বললে তো বহু কিছু বলা যায়। আর সাধারণত ধরেন যারা একাডেমিক, তারা কিন্তু সোর্স এবং ক্লারিফিকেশন সবসময় দেয়। আমাদের যে কোনো একাডেমিক পেপারে দেখবেন মডেল এবং কিসের ভিত্তিতে করা হয়েছে, তারপর হচ্ছে সোর্সেস এবং ডেটার কোনটা ব্যবহার করেছে, সবগুলি দেওয়া। এখানে আল্লাহর রহমতে সেটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সোর্সেস হচ্ছে পত্রিকা, তারপরে হচ্ছে ধরেন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি না কি একটা ইয়েছে, জিএফআই মনে হয়, ওদের একটা নাম্বার থেকে বের করে এক্সট্রাপোলেট করে 234 বিলিয়ন ডলার বানিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা বছরের সম্ভবত 2013 বা সামথিং একটা নাম্বার ছিল, ওটাকে এক্সট্রাপোলেট করে 234 বিলিয়ন ডলার করে দিয়েছে। করার পরে বলছে যে 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশ তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, বাংলাদেশ তো উজাড় হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে বাংলাদেশ তো টিকে থাকার সেটাই না। আর তাছাড়া ধরেন এই যে এক্সট্রাপোলেশন যেটা যে করেছে, হ্যাঁ, সেটা যে আমরা বুঝি, ওরা আসলে পুরো বাংলাদেশকে মনে করেছে যে মানে কিছু অজ্ঞ মূর্খের দল, এরা কেউ কিছু বলবে, যা বলবে তাই খেয়ে ফেলবে।
হ্যাঁ, এই যে কিছুদিন আগে আপনার আমাদের এই যে বিশেষ একজন ব্যক্তি আছেন সিপিডি, উনি বললেন যে এই আরে মানে আরে এলডিসি গ্রাজুয়েশনে নাকি ইয়ে ছিল, তাড়াহুড়া ছিল। অথচ আপনি জানেন ওনারা কিন্তু প্রতিনিধিত্ব করেছেন এলডিসি গ্রাজুয়েশনের আমাদের প্রত্যেকটা মিটিং এ। তখন কি আপনার মুখে অ্যাসিড মেরে দেওয়া হয়েছিল? ওনারা তো এই কথাও বলছেন যে বাংলাদেশের এসডিজি তে বাংলাদেশের জন্য এসডিজির মানে সবগুলো সূচকে ইয়ে করতে হলে আরো 400-450 বিলিয়ন দরকার। কিন্তু আপনারা তো এসডিজি তে সাফল্য সারা পৃথিবীময়, আপনাদেরকে বলা হচ্ছিল যে বাংলাদেশ এমন একটা এক্সাম্পল এসডিজি বাস্তবায়নে। যাই হোক, ওটা নিয়ে আর কথা বলবো না, কারণ হলো যেমন এসডিজি বাস্তবায়নের জন্য তো ইউএনএই অ্যাওয়ার্ড দিয়েছিল, জি সেই ইউএনএ আবার একটা মিথ্যা রিপোর্ট দিয়েছে যেটার 1400 কিন্তু কোনো জাস্টিফিকেশন এখনো পর্যন্ত তারা দেয়নি। যাই হোক, আমি ওই জায়গায় না গিয়ে আমার বক্তব্যটা, ইউএন এখন বলছে যে আল কায়দা আছে বাংলাদেশে, সুতরাং ইউএন এখন ব্যালেন্স করে ফেলছে। সরি আমি ইন্টারাপ্ট করলাম, বলুন। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ধরেন আমি আপনাকে অপছন্দ করি বলে আপনার সবকিছুকে খারাপ করার যে প্রবণতাটা তৈরি হয়েছে, সেখান থেকে এখন যেটা করলাম সেটা আবার এসে, আপনার তো উন্নয়নটা তো একটা ধারাবাহিক বিষয়। হ্যাঁ, আপনি যে হঠাৎ করে যে একটা মানে পতন ঘটালেন সেখান থেকে, এবং একটা দেশের উন্নয়ন কিন্তু শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার দিয়ে হয় না, আলটিমেটলি কিন্তু মানুষ। হ্যাঁ, হয়তো একসময় আমরা রিপ্লেস হয়ে যাব বাই এআই, সেটা ভিন্ন কথা, কিন্তু এখনো পর্যন্ত মানুষকে রিপ্লেস করার কোনো বিকল্প নাই। এখন সেই মানুষকে যদি আপনি যথাযথভাবে কাজে লাগাতে চান, তাহলে ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন দ্য কান্ট্রি, হুইচ শেখ হাসিনা ডিড। এবং সেই জন্য কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করতে পেরেছে। হ্যাঁ, তারপরে হলো যারা যেখানে কাজ করেছে তারা কিন্তু কাজ করেছে, কাজ করার ফলে কিন্তু আউটকামটা হয়েছে। এখন তো যে এনার্জিটা তৈরি করা হয়েছে, ইফ ইউ টেক দিস ইনটু কনসিডারেশন, আপনি যে বললেন যে এই যে মানে এই খারাপ অবস্থাটা তৈরি হয়েছে, তৈরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে অ্যানার্কিক সিচুয়েশনটা তৈরি করা হয়েছে। এবং যেমন ধরেন পুরো পৃথিবীতে, যদিও বা মানে আমরা এখন এই পৃথিবী কিন্তু দেখা যাচ্ছে যে সিলেক্টিভ ওয়েতে কথা বলে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু সিলেক্টিভ ওয়েতে কথা বলছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি যখন পদ্মা ব্রিজের কন্ট্রাক্ট এগ্রিমেন্ট বাতিল করে দিল একতরফা ভাবে ওয়ার্ল্ড ব্যাংক, তখন কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি তখন মুখে কুলো পেটে দিয়েছিল। হ্যাঁ, অথচ এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু গ্লোবালি বলছে যে উই হ্যাভ টু প্রোটেক্ট দি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এবং এগ্রিমেন্টের যে ইয়েটা, হ্যাঁ, এগ্রিমেন্ট ক্যানট বি ক্যান্সেলড উইদাউট এনি জাস্টিফিকেশন, এই সমস্ত সবক কিন্তু আমাদের দিয়েছে, এই করেছে। ঠিক সেরকম ভাবে কিন্তু এই যে লাস্ট সরকার বলবো কিনা আমি ঠিক জানি না, তারা কিন্তু অনেকগুলি চুক্তি বাতিল করে দিয়েছে। জি, হ্যাঁ, তার ফলে কিন্তু আপনার এই যে এলএনজি সংকটের একটা অন্যতম কারণ কিন্তু সেটা বাতিল করে দিয়েছে। কারণ এই ওয়ান অফ দি মানে আপনার গ্র্যাজুয়াল গ্রোথ অফ ইলেকট্রিসিটি অ্যান্ড গ্র্যাজুয়াল ডিপ্লেশন অফ গ্যাস, এটা তো সাইমালটেনিয়াসলি ঘটছিল। তারই পরিপ্রেক্ষিতেই তো বেসিক্যালি দেওয়া হয়েছিল কিন্তু এলএনজি টার্মিনাল সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল। হ্যাঁ, তো সেইটাকে কিন্তু অল অন এ সাডেন বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এখন দেখেন এই যে ধরেন মহেশখালীতে অ্যাফেসারিও, যেটা মানে ম্যানেজ বাই পেট্রো বাংলা, জি, সেইটা কিন্তু আগুন ধরেছে। বাট আই এম নট মানে ট্রাইং টু কি বলে এটাকে গ্লোরিফাই প্রাইভেট সেক্টর অথবা একটা কোম্পানি, কিন্তু একটা কোম্পানিকে যখন দিয়েছেন সেটা কিন্তু চালু আছে এবং এফিসিয়েন্টলি চলছে। জি, সো দেয়ার ইজ অ্যান এফিসিয়েন্সি প্রবলেম গ্লোবালি অ্যাকসেপ্টেড, দ্যাট যে মানে সরকার সবসময় ব্যবসা ভালোভাবে করতে পারে না। তো এই জায়গাগুলোতে প্ল্যানিং যে ইয়ে আছে, এখন আপনি শুধুমাত্র মানে ধরে নিয়েছেন যে এখানে যা কিছু করা হয়েছে সবই খারাপ, অতএব এটাকে বন্ধ করতে হবে, সেই প্রবণতা থেকে কিন্তু আমাদের এখন নোজ ডাইভটা হয়েছে, আমরা কিন্তু এই যে নিম্নগামী হয়েছি।
এই মানে বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে সময় মতো জ্বালানি কেনা হয়নি, ভর্তুকির অর্থায়ন পরিকল্পনা ছিল না এবং ভুল জায়গায় অর্থ কাটা হয়েছে। এটা বলতে কি বুঝেছে আমি বুঝতে পারিনি। আপনি কি একমত তার সঙ্গে যে বর্তমান সংকটের বড় কারণ মানে ফিউল প্ল্যানিং এবং ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের ব্যর্থতা? ভাই ভাই, এমন একটা লোকের নাম বললেন, নাম নিতেই ভয় পাচ্ছি। হ্যাঁ, তবে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে আগ্রহী না, কারণ আপনাকে আমি একটা তথ্য দেই ভয় পাওয়ার আগে। কারণ হচ্ছে এখন দেখা যাচ্ছে যে তারেক রহমান পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছেন তাদেরকে একটা প্ল্যান দেওয়ার জন্য, যে কিভাবে এই 6 মাসের মধ্যে তারা করে দেখাতে পারবে, শুধু একটা প্ল্যান দেখ। তারা আবার প্ল্যান একসেপ্ট করেছে। দেখলাম আজকে হাসনাত আব্দুল্লাহ পর্যন্ত এটার স্ট্যাটাস দিয়ে বলছে আমরা চ্যালেঞ্জ একসেপ্ট করলাম, আমরাও প্ল্যান দেব। মানে এই হচ্ছে চ্যালেঞ্জের মধ্যে দুই পক্ষের মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে যে পাটা আর পুতা হচ্ছে ঘষাঘষি করে আর মাঝখানে মরিচ পিসা মরে, সেই অবস্থায় বাঙালির জীবন হচ্ছে তাই। না, কারণ হচ্ছে বাংলাদেশের সকল জ্ঞান বুদ্ধি তো একজন মুরব্বীর কাছে আর হচ্ছে কিছু পোলাপানের কাছে। অতএব এই মানে আপনার এই যে পাটা উতার মাঝখানে ওই মরিচ হতে চাই না আর কি, কথা বলছেন না আপনি? মানে একজন মুরব্বী সব পাণ্ডিত্য নিয়ে ফেলেছে, আর তার কিছু সাকবেজ করতে গিয়ে হঠাৎ করে ইয়ে থেকে ওই যে কি বলে এটাকে পাতাল থেকে বের হয়েছে নাকি আসমান থেকে বের হয়েছে, থেকে বের হয়েছে। তো তাদের সব ধরেন তাদের কাছে বুদ্ধি আছে। আমরা যারা কাজকর্ম করেছি আমরা তো সবগুলি হচ্ছে এরা রাষ্ট্র মেরামত করে দেবে, এরা সংবিধান পরিবর্তন করবে, এরা বাংলাদেশ পরিবর্তন করে দেবে, এবং তাহলে হচ্ছে আমাদের যে চুল পেকেছে এটার কোনো মূল্যই নাই। আপনাকেই মনে হয় আগে বলেছিলাম আমি। তো যদি তারুণ্যই সবকিছু করে ফেলতে পারে তাহলে মুরব্বী কেন এসে বসলেন এখানে? ভেরি ভ্যালিড কোশ্চেন। আপনাকে আমি একটা প্রশ্ন করি। আপনি একটু আগে বলেছেন যে সবকিছু হরমুজের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যে কয়লা, ভারত থেকে আসা বিদ্যুৎ কিংবা নুমালিগড়ের ডিজেল সবই তো হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল নয়। তাহলে এগুলোর সরবরাহ কমলো কেন? যুদ্ধের ব্যাখ্যার আড়ালে কি বকেয়া ডলার এবং প্রকিউরমেন্টের ব্যর্থতা চাপা দেওয়া হচ্ছে কিনা? আপনার এই যে লাস্ট কিছু যেগুলি আমরা দেখছি, হ্যাঁ, এই মানে 24-এর পরে সবসময় তো একটা অ্যাগ্রেসিভ, যারা ওখানে ছিলেন ওরাও একটা অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে এবং ভেরি নন ট্রান্সপারেন্ট ওয়েতে। এই যে আপনি যেটা বললেন যে এই যাওয়ার আগে হুড়মুড় করে একটা চুক্তি সই করে দিয়ে বসে আছে, দুদিন পরেই নতুন নির্বাচিত গভর্নমেন্ট আসবে, হোয়াই ডিডন্ট ইউ ডু ইট? তো এখানে কি আপনার কোনো কি প্রশ্ন কি আসে না যে আপনার এই দায়িত্ব ছিল, দায়িত্বটা শেষ করে গেলাম, এরকম একটা ভাব? তো ওই যে হরমুজের মানে প্রকিউরমেন্টের ভিতরে আপনাকে তো একটু আগেই বললাম যেটা জানা মতে, যেগুলো সবগুলি তো আর জানি না এখন, আসলে ঠিক ওভাবে আসেও না। ওই আরে কি বলে এটা, যে এলএনজি যেটা ক্রয় করেছে, এমনকি তেলও যেটা ক্রয় করেছে, সবগুলি নাকি গ্লোবাল প্রাইসের চেয়ে বেশি ছিল। হ্যাঁ, আপনাকে যখন এলএনজি ক্রাইসিসে পড়লো তখন তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে বলল যে যখন যা চাইবেন দিয়ে দিবেন, এবং আমার বন্ধু মহা জাদুকর বলে গানও প্রকাশ করে ফেললো। কিন্তু যখনই পেট্রোনাসের কাছে চাইলেন, জ্বালানি চাইলেন, 3 গুণ দাম বাড়িয়ে দিল। সুতরাং সবকিছুই 3 গুণের বেশি দামে কেনা হয়েছে। ওই তো সেটাই বলছি যে ধরেন মানে আপনার মানে এক যে কোনো ক্রয়, বিশেষ করে তেল, এলএনজি, এগুলি সবগুলি কিন্তু একটা ইন্ডেক্সের ভিত্তিতে চলে। হ্যাঁ, আপনি কত দামে কিনেছেন এখন, আর এই সময়ে আমাদের ওই যে গ্লোবাল ইন্ডেক্সটা কি, এটা কিন্তু ভেরি অ্যাভেলেবল অল দ্য টাইম ইন দ্য ওয়েব। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এই যে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং বর্তমানেও একই প্রক্রিয়া অব্যাহত আছে, যেটা মানে ইন্ডেক্স প্রাইস, যেমন এর আগে পেট্রোবাংলা যখন কিনেছিল তখন কিন্তু দুইভাবে কন্ট্রাক্ট করেছিল, একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে স্পট মার্কেট। এবং লং টার্ম করা হয়েছিল, কিন্তু আমি যদিও বা জ্বালানি সচিব ছিলাম না, কিন্তু পাশাপাশি প্রতিবেশী ছিলাম দেখে জানতে পারি আর কি। তো 70% করার কারণটা ছিল যে আমি এই
ঝামেলার ভিতরে, কারণ আমাকে মিনিমাম সিকিউরিটিটা দরকার আছে। আর স্পট মার্কেটের একটা সুবিধা হচ্ছে যে স্পট মার্কেট কিন্তু খুব আপনার, আর তাছাড়া যখন চুক্তিটা করা হচ্ছিল তখন কিন্তু এলএনজির প্রাইস অনেক কম ছিল। আর লং টার্ম করলে তো আপনার যেটা এক্সিস্টিং প্রাইস থেকে একটু বেশি করে কিনতেই হবে। কিন্তু ওই লং টার্ম করাতে কিন্তু বাংলাদেশ বেঁচে গিয়েছিল তখন, কারণ হঠাৎ করে যে জাম করেছিল, এটা ইউক্রেন যুদ্ধের পরে কিন্তু জামটা করেছে। তো যাই হোক, তো 30% দিয়ে করে এইভাবে প্ল্যানিংটা করে কিন্তু সেই সময় পেট্রোবাংলা একটা কন্ট্রাক্ট করেছিল সম্ভবত কাতারের সাথে। আমি ঠিক এক্সাক্ট জানি না কোন দেশ, সম্ভবত কাতার এবং ওমান, এই দুইটা দেশের সঙ্গে করা হয়েছে। এবং আমাদের কিন্তু এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু প্রচুর গ্যাস আছে এবং তাদের এলএনজি তৈরি করা আছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব মানে যারা সাপ্লায়ার তারাও খুব একটা আগ্রহী ছিল না। এমনকি ওই যে অ্যাক্সেলারেট কিন্তু সাপ্লাই চুক্তিও পেয়েছিল, ওরা কিন্তু তাদের মানে এই যুক্তরাষ্ট্র থেকে কিন্তু নিচ্ছিল না, মিডল ইস্ট থেকে প্রকিউর করে দিচ্ছিল, কারণ ট্রান্সপোর্টেশন কস্ট ইজ হায়ার। এবং এটা কিন্তু গ্লোবাল মার্কেট প্রাইসের সঙ্গে, ও বাই দি ওয়ে আমাদের ওই যে যেই কেনা হয়েছিল সবগুলির সঙ্গে কিন্তু ইন্ডেক্স ইজ রিলেটেড। আপনার ধরেন মানে এটা যে কোনো, এটা স্ট্যান্ডার্ড এই আর কি, ওই যে একটাই প্রসিডিওর, সেটা হলো যে আপনার ধরেন এই যে আপ ডাউন যেটা করবে তার যারা মানে বিক্রেতা তারা কিন্তু ওই ইন্ডেক্সের উপরে ভিত্তি করে করবে। আপনি যদি লং টার্ম করেন তখন কিন্তু আপনি একটা রেশিও দিয়ে সেখানে মানে এই যে ধরেন যেই ভ্যারিয়েশনটা হয় সেটাকে আমি ধরেন যদি উপরে যায় তাহলে কত পার্সেন্ট আমাকে ছাড় দেবে এবং নিচে গেলে কত পার্সেন্ট আমি তাকে ছাড় দেব। একটা রুলস আছে, যদি মানে কতটা পরিমাণ বাড়তে পারে, এই সময়ে বাড়ার প্রবণতাটা কি, মানে আনটিল আর কোনো ফোর্স মেজর হয় তাহলে একটা প্রাইস ধরে নেওয়া হয়, একটা মাঝখানে একটা প্রাইস ধরে নেওয়া হয়। রাইট। তো এখন ধরেন আমাদের বেসিক্যালি হলো এই এর আগে আমি যতটুকু জানি আওয়ামী লীগ সরকারের সময় ওই যে প্রকিউরমেন্টে আমাদের স্পট মার্কেটে যেটা আছে সেটাই কিন্তু যাচ্ছিল ওই 30% ফর প্রকিউরমেন্ট ইয়েতে পারচেজ কমিটিতে, আর 70% তো আপনার অলরেডি চুক্তি করা আছে। হ্যাঁ, সো আমাদের কিন্তু ওইভাবে একটা মানে ম্যানেজমেন্ট প্ল্যানিং দরকার। সেটা হলো 7 দিন বলেন, 30 দিন বলেন বা 3 মাস বলেন, তখন এই প্ল্যানিংটা না করে শুধুমাত্র ওই কি বলে ওই ভ্যারিয়েশনের উপরে দেখেই যদি আপনার সবাই ইয়ে শুরু করে দেয়, এই যে প্রকিউরমেন্ট ডিসিশন হয়, তাহলে দ্যাট ইজ নট ভেরি প্রুডেন্ট স্ট্র্যাটেজি। এটা আমার ব্যক্তিগত। ডক্টর আহমদ, আমরা দেখলাম যে 15 বছর শেখ হাসিনা বিদ্যুৎ মন্ত্রণালয় নিজের হাতে রাখলেন, একজন প্রতিমন্ত্রী দিয়েই কাজ চালালেন, কিন্তু বেশিরভাগ সময়টাই, পুরো সময়টাই, যদি আমি ভুল করে থাকি। এটার কারণ কি ছিল? বললাম না, উনি কি সারাদিনই ওটা নিয়ে খোঁজ খবর নিতেন? নট নেসেসারিলি, কিন্তু উনি যেটা রেখেছিলেন তার কারণটা ছিল যে একটা মানে আপনি যে কোনো ব্যবসায়ীর কাছে এখন জিজ্ঞেস করেন তাদের কাছে মূল ক্রাইসিসটা কি, বলবে বিদ্যুৎ। হ্যাঁ, সবসময় কিন্তু আমার এক পরিচিত মানে আমি যখন ইফরিতে ছিলাম তো তার যে ডিজি ছিল সে চাইনিজ ছিল, সে তার ভগ্নিপতি নাকি বাংলাদেশে ব্যবসা করে। তো সেও আমাকে তখন বলছিল যে মানে বাংলাদেশ ইজ এন এক্সেলেন্ট প্লেস ফর বিজনেস, কিন্তু দুটো সমস্যা তোমাদের সমাধান করতে হবে। তখন সেটা হলো আমি যখন ছিলাম তখন 2010-11 ছিলাম আর কি, বিদ্যুৎ এবং ইনফ্রাস্ট্রাকচার, রোড, এই দুটো যদি তোমাদের এবং পোর্ট। তো এই জায়গায় উনি সেজন্য উনি কেন রেখেছিলেন কিন্তু বেসিক্যালি সাহস দেওয়ার জন্য, আর কিছু না। হ্যাঁ, উনি কি প্রত্যেকটার ব্যাপারে ইন্টারভিউ? নট এট অল। যেমন আমি যতদিন বিদ্যুৎ সচিব ছিলাম ওনার কাছে সবসময় সংকটে ইয়েতে ওনার কাছে গিয়েছি হচ্ছে মানে প্রোটেকশন নেওয়ার জন্য। আমি কখনো কিন্তু উনি উল্টা আমাদেরকে কখনো কিছু চাপাই দেয়নি। আর যদি কোনোটা মানে বলেন কেন বলছেন সেটাও কিন্তু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, এমনি যদিও বা এখন পুরো অনেকের কাছে হচ্ছে উনি স্বৈরাচার, কিন্তু এই স্বৈরাচার কিন্তু কখনো আমাকে যদি ধরেন কোন একটা বলেছেন যে অমুক কাজটা করা দরকার,
সাথে সাথে কিন্তু ব্যাখ্যা করেছেন, ওনার কিন্তু ব্যাখ্যা করার প্রয়োজন রেশনাল দাঁড় করিয়েছেন, রেশনাল দিয়েছেন আপনাকে। হ্যাঁ, মানে রেশনালটা কেন করছেন সেটা হচ্ছে এটা উনি সবসময় করেছেন। তো মানে আপনার আনসারটা, মানে এই কোশ্চেনটার আনসার এভাবেই করা যায়, সেটা হচ্ছে সাহস দেওয়ার জন্য করেছিলেন, এবং সেই জন্য আমরা কিন্তু বিনা দ্বিধায় কাজ করেছি। আরেকটা প্রশ্ন হচ্ছে আহমদ কাকিউস, সেটা হচ্ছে যে ধরুন শেখ হাসিনার যদি 3টে বড় সাফল্যের কথা বলা হয়, শেখ হাসিনার এই 15 বছরের শাসন আমলে সাফল্যের, তার শত্রুরা অস্বীকার করে যে বিদ্যুৎ হচ্ছে একটা, মানে এবং যোগাযোগ আরেকটা, এবং ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং হচ্ছে আরেকটা, মানে এই 3টার কথা বলা হয়, এবং সামাজিক খাতে তার যে ভর্তুকি সেটার কথা বলা হয়, কৃষি খাতে ভর্তুকি, অনেক কিছু। কিন্তু ধরুন মানে একদম যদি আপনি মানে বিএনপির আগের সরকারগুলোর সবচেয়ে বড় দুর্বলতায় বিদ্যুৎ খাত। আপনার মনে আছে কিনা জানি না, 2001 থেকে 2006 সালে এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এবং মানে এই বিদ্যুৎ মন্ত্রী, এখন যিনি বিদ্যুৎ মন্ত্রী তিনি, এবং সেই সময় বাংলাদেশে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিং হতো, দৌড় সালাউদ্দিনের ঘটনা জানি, এবং তাকে কিন্তু মানে পদচ্যুত করা হয়েছিল যতটা মনে আছে আমার, এই বিদ্যুৎ মানে মন্ত্রীকে। আবারও তিনি আসছেন এবং কাকতালীয়ভাবে আবারও একই অবস্থা। মানুষ এখন খাম বানিয়ে ভিডিও বানাচ্ছে এবং খুবই খুবই ন্যাক্কারজনক সব মানে কথা বলছে এই মানে সরকার সম্পর্কে, যে না পারলে ছেড়ে দাও, এরকম কথাও বলছে। মানুষ কি ইতিহাস থেকে বা মানে এক লিগেসি থেকে শিক্ষা নেয় না? এই বিষয়ে মানে আমার কি বলার আছে, আমার তো আসলে তেমন কিছু বলার নেই, কারণ হচ্ছে এটা সরকার কাকে মন্ত্রী বানাবে সেটা বা সেই দলের সিদ্ধান্ত। প্রাক্তন হিসাবে বেসিক্যালি হয়তো বা এটা ঠিকই আছে, মানে কিছুটা অভিজ্ঞতা তো ছিল। হ্যাঁ, আর যেটা যেহেতু টিকটিকেট মিনিস্ট্রি, তারা সেই বিবেচনা করেছে কিনা জানি না, যে যেহেতু এটা টেকনিক্যাল মিনিস্ট্রি তাহলে কিছু অভিজ্ঞতা সম্পন্ন লোককে দেওয়াটা হচ্ছে ওয়াইজ হবে, এরকম হয়তো বা চিন্তা করেছে। হয়তো তখন সিচুয়েশন এরকম ছিল না। আর শেখ হাসিনার সময় উনি যেই ইনোভেটিভ ইয়েগুলি নিয়েছিলেন, এখান থেকে তো বেসিক্যালি এগিয়ে নিয়ে যাওয়া অনেক বেশি সহজ আমার মতে আর কি। যদিও বা অনেকেই ভিন্ন মত পোষণ করবে, আমার মতে হচ্ছে এটা তো খুব সহজে নিয়ে যাওয়া যেত, কারণ আপনাদের সময় তো কোভিড ছিল, আপনাদের সময় ইউক্রেন যুদ্ধ ছিল, ডলার এবং আন্তর্জাতিক জ্বালানির বাজারে বড় ধাক্কা খেয়েছিল, তারপরও বর্তমান মাত্রার বিপর্যয় তখন হয়নি। শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনায় এমন কি ছিল যা এখন অনুপস্থিত? ওয়েল, আমি তো ওটাই বলছি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এটার সঙ্গে মানে বিদ্যুতের যদি ধরি, মানে পাওয়ার প্ল্যান্ট, ফুয়েলের জন্য মানি দিলে ইলেকট্রিসিটি দিলে পরে অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আর যদি রিভার্স হয়, প্ল্যান্ট ইজ দেয়ার, ফুয়েল ইজ অ্যাবসেন্ট, মানি ইজ অ্যাবসেন্ট, money is absent, fuel is absent, activities is going down. So that will have a serious impact on the economy. Period. That's it. তো শেখ হাসিনা আমলে কি করা হতো সেটা হচ্ছে, যেমন ধরেন আপনারা নেপালে পর্যন্ত গেলেন বিদ্যুৎ আনতে। আপনারা নেপালে পর্যন্ত গেলেন বিদ্যুৎ আনতে? হ্যাঁ, মানে নেপালে গিয়েছি কেন, আমরা তো ভুটানে অনেকবার গিয়েছি, এমনকি মিয়ানমারের সঙ্গে কথা বলেছি। কারণ আমাদের আরেকটা মানে খুব ফোকাস ছিল, সেটা হয় নাই, ইটস লং টার্ম। বাট দ্য থিং ইজ যে এই যে ধরেন কয়লা বিরোধী যেই অ্যাটিটিউড, বিশেষ করে হুইচ ইজ রিয়েল অ্যাজ ওয়েল, এই যে ধরেন ক্লাইমেট চেঞ্জে ইম্প্যাক্টেড হয়। তো আমাদের প্রতিবেশী কয়েকটা দেশ, নেপাল, ভুটান এবং মিয়ানমার, এই 3টা দেশের কিন্তু, ইনক্লুডিং নর্থ ইস্টার্ন রিজিয়ন অফ ইন্ডিয়া, এখানে হাইড্রো পাওয়ারের খুব পসিবিলিটি আছে, জলবিদ্যুৎ। হ্যাঁ, জলবিদ্যুৎ। যে কারণে আমরা রিজিয়নাল কানেক্টিভিটির উপরে খুব ফোকাস দেওয়া হয়েছিল, এবং এটাতে আবার ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এরাও খুব, এবং ইনক্লুডিং জাইকা, এরাও খুব উৎসাহ দিচ্ছিল। যে কারণে আমাদের ধরেন রিফিউজি সমস্যা ছিল, কিন্তু আমরা সেই সময়ে এই আমাদের তৎকালীন উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি চৌধুরী সাহেবকে সহ আমি গিয়েছিলাম মিয়ানমারে, হ্যাঁ, কথা বলার জন্য, তাদের সঙ্গে মিটিং হয়েছিল। আবার আরো একটা জিনিস ছিল হচ্ছে যে মিয়ানমারের উপর দিয়ে লাওস থেকে কিন্তু বাংলাদেশে
বিদ্যুৎ আনা যায়, কারণ লাওসে চায়না হিউজ ইনভেস্ট করেছিল। জি, সবচেয়ে বড় জলবিদ্যুৎ। বিদ্যুৎ কেন্দ্র ওখানে বানিয়েছে, একটা ড্যাম বানিয়েছে বিরাট বড়। হ্যাঁ, কিন্তু ইউটিলাইজ করতে পারছে না। সো দে নিডেড টু সেল দি ইলেকট্রিসিটি। তো বাংলাদেশ ওয়াজ এ গুড ক্যান্ডিডেট ফর দিস। কিন্তু এই যে 1200 এই কিলোমিটার ট্রান্সমিশন লাইন দিয়ে আনতে গেলে আমাদের কস্টিংটা একটু বেশি পড়ে যাচ্ছে। তো এটা নিয়ে মানে আমি বিদ্যুৎ সচিব থাকা অবস্থায় কথাবার্তা হয়েছিল। পরে তো আমি মুখ্য সচিব যখন ছিলাম তখন এইটার সম্পর্কে আর জানতামও না, আমি খোঁজ নিই, কারণ আমাদের তখন ওই যে কোভিড, এই নিত্য নতুন র্যাবের উপর স্যাংশন, এই সমস্ত ইয়েতে আমাদের এই ফোকাসটা কিন্তু তখন সরকারের ডাইলিউটেড হচ্ছিল। যে পরিমাণ মানে 2020 পর্যন্ত যেভাবে ফোকাস ছিল, সেই ফোকাসটা কিন্তু এই যে কোভিড এর পরে একটুখানি ইয়ে হয়েছে। তো মানে আলটিমেটলি যেটা আমাদের ধরেন হোয়াট ইজ দি ফেট, এক হচ্ছে বাংলাদেশকে আগাইতে হবে। হ্যাঁ, বাংলাদেশের ইলেকট্রিসিটি প্রয়োজন আছে। ইলেকট্রিসিটির বাইরে কিন্তু এই যে ধরেন আমি যে বলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আপনার ইলেকট্রিক কার, ওয়েল ইউ নিড ইলেকট্রিসিটি টু চার্জ দিস। হ্যাঁ, সো আলটিমেটলি কিন্তু ইলেকট্রিসিটির প্রোডাকশন বাড়াইতে হবে। ফর্চুনেটলি বিকজ অফ দি পলিসিস, the infrastructure is already there. We need fuel diversification and the planning. এখন দেখেন বলতেছে আমি যদি পেমেন্ট করি, মানে হুইচ এটা কিন্তু ইট স্টার্টেড ফ্রম অ্যাকচুয়ালি একটু যদি ব্যাকে যাই, মানে 2023 থেকেই কিন্তু এই যে ইউক্রেন যুদ্ধের পরে ডলারের যে সংকটটা তৈরি হয়েছে, তা আমাদের পেমেন্ট ডেফার করার একটা মানে ইয়ে তৈরি হয়েছে, প্রবণতা। আমি ব্যক্তিগতভাবে কিন্তু ডেফার্ড পেমেন্টে আমি সবসময় আপত্তি করেছি। ডেফার্ড পেমেন্ট মানে হচ্ছে আপনি ইনক্রিজ কস্ট, কারণ আপনাকে ইন্টারেস্ট সহ দিতে হবে। সো আমি যদি ধরেন এটা তো কোনো গোল্ডেন রুল না যে আমাকে 3 মাস বা 6 মাসের আমদানির সমপরিমাণ রিজার্ভ রাখতে হবে। হ্যাঁ, জি, আপনার যদি মানে সংসার না চলে এখন, হ্যাঁ, আমার ব্যাংকে টাকা রেখে লাভ কি? আমাদের যেটা হয়েছে তখন কিন্তু রিজার্ভ ধরে রাখার জন্য আমরা কিন্তু পেমেন্টে ফেলিয়ার হচ্ছিলাম। তখন আমাদের ব্যবসায়ীদের থেকে আরম্ভ করে সরকার পর্যন্ত এলসি খুলতে গেলে কিন্তু আপনার এই রিস্ক প্রিমিয়াম দিতে হচ্ছিল ব্যাংকগুলোতে, কারণ আমাদের রেটিং পড়ে গেছে, কারণ আমরা কিন্তু ঠিক মতো পেমেন্ট করতে পারছি না। তাহলে আমি আমাকে কিন্তু পেমেন্ট দিতেই হচ্ছে, আমি কিন্তু বেশি পয়সা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই প্রবণতাটা বেশ আগে থেকে শুরু হয়েছে, এবং এটার অন্যতম কারণ হলো যে ধরেন বাংলাদেশ ব্যাংক এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সাথে বা অন্যের সাথে সিনার্জিটা ঠিক মতো ছিল না। হ্যাঁ, অথবা কেন্দ্রীভূত হয়ে গেছিল কোনোভাবে। হ্যাঁ, তো যে কারণে কিন্তু আমাদের এই পেমেন্টের যেই দুর্বলতা, একটা ওই উদাহরণ যদি দেই, আপনি ইদানিংকালে যে ভারতের সেই ছবিটাও বের হয়েছে, গভর্নর নামে একজন, হ্যাঁ, সম্ভবত 90s এই ভারতের রিজার্ভ $2 বিলিয়ন নিচে নেমে গেছিল। তো দেশ ব্যাংকরাপ্ট হওয়ার কথা ছিল সেই সময়, কিন্তু আইএমএফ থেকে অন্যান্য পিয়েরা কিন্তু ইন্ডিয়াকে খুব প্রেফার করতো না, বিকজ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ইন্ডিয়ার সখ্যতা ছিল। তারপরে কিন্তু বিভিন্ন শর্তে তারা আইএমএফ থেকে লোন নিয়েছিল, তারপরে সোনা বিক্রি করেছে নাকি হয়তো জিম্মা দিয়েছিল, সোনা বিক্রি করেছিল, মানে ছেড়ে দিয়েছিল মনমোহন সিং এর মানে সময়টাতেই। হ্যাঁ, মনমোহন সিং তখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। তো সেখান থেকে কিন্তু এখন 700 বিলিয়নের উপরে ভারত। তখন কিন্তু এনিহাও সোনা বিক্রি করে কিন্তু পেমেন্ট দিয়েছে। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে ভারতের মতো একটা দেশ যদি $2 বিলিয়ন থেকে ইয়ে হতে পারে, যেমন শেখ হাসিনা যখন ক্ষমতা এসেছিলেন 2009, তখন বাংলাদেশের রিজার্ভ সম্ভবত 8 বিলিয়ন বা 10 বিলিয়ন এরকম ছিল। হ্যাঁ, সেখান থেকে যদি এখানে আসতে পারে, তো আমি যদি 5-6 বিলিয়ন এক্সট্রা খরচ করে আমরা অল ডিউস ক্লিয়ার করে দেই, হ্যাঁ,
আমার কোনো অসুবিধা আছে বলে তো আমি মনে করি না। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। হ্যাঁ, এবং এই যে এই 6 মাসে রাখতে হবে, এটা কোনো মানে পরীক্ষিত ইয়ে না। এটা কোনো একজন অর্থনীতিবিদ IMF বলেছে, তারপর থেকে চালু হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু কোনো একটা লিখিত পরিচয় সেরকমও কিছু নাই। সো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে একটু সাহস দরকার এবং একটা প্ল্যানিং দরকার। হ্যাঁ, যে সাহসটা এই যে এই আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা ছিল, হ্যাঁ, দেশের জন্য মহত্ববোধ ছিল। আমার সর্বশেষ দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন একদম মানে স্পেসিফিক, আপনি উত্তর খানিকটা দিয়ে হচ্ছেন যে ভারতের সাথে আপনারা কিছু করলেই দেশ বিক্রি হয়ে মানে করে দিয়েছেন, আপনারা দেশ বিক্রির চুক্তি করেছেন, আপনারা আদানির সাথে চুক্তি করেছেন, দেশ বিক্রি করে দিয়েছেন, আপনারা তেলের পাইপলাইন করেছেন আর দেশ বিক্রি করে দিয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে এই দুটোই আসলে বাংলাদেশকে সেভ করছে এই মুহূর্তে। আদানির বিদ্যুৎ এবং ভারতের মানে পাইপলাইন দিয়ে যে তেল আসছে, ডিজেল আসছে, সেটাই আসলে মানে বাংলাদেশকে রক্ষা করছে। আবার আমরা শুনতে পাচ্ছি যে একটা বিদ্যুৎ করিডোর করতে যাচ্ছে বাংলাদেশ ভারতের সাথে। আপনি এই বিষয়ে কতটুকু জানেন? না, এটা বহুদিন ধরে আলোচনা হয়েছিল। আচ্ছা, ভারতের একটা ইন্টারেস্ট ছিল যে বাংলাদেশের উপর দিয়ে একটা ট্রান্সমিশন লাইন নিয়ে যাওয়ার জন্য। নর্থ ইস্টে প্রায় মানে অ্যাপ্রক্সিমেট তাদের হিসাব ছিল যে প্রায় 6,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ তারা নিয়ে যেতে পারে নর্থ ইস্টার্ন রিজিয়নে, যেটা প্রস্তুত করা। কিন্তু ওই পাহাড় ডিঙিয়ে ওদিক দিয়ে যাওয়ার চাইতে বাংলাদেশের উপর দিয়ে যদি যায় তাদের জন্য ইকোনমিক্যালি ভায়াবল হবে। তো আমরা বলেছিলাম আমরা দিতে পারি, প্রোভাইডেড দ্যাট আমাদের দুটো শর্ত আছে। একটা হলো আমাদেরকে 1,000 মেগাওয়াট দিতে হবে অ্যাটলিস্ট, হ্যাঁ, বাংলাদেশে ড্রপ করতে হবে। আর একটা হচ্ছে যে এই পাইপলাইন দিয়ে আমরা ভুটান এবং নেপাল থেকে বিদ্যুৎ আনবো, তোমরা সেটা ব্যবহার করতে পারো। তো এটা নিয়ে মানে এই ফিজিবিলিটি চলছিল লাস্ট পর্যন্ত। এবং আপনার আমাদের মতো ব্যুরোক্রেসি তো ভারতে আছে, মাঝে মধ্যে তাদের লোয়ার ব্যুরোক্রেসি একটু অযথা মানে আমাদের মতোই ইয়ে করে, বেশি পরীক্ষা করতে করতে এই অবস্থায় চলে আসছিল। একসময় যেমন দেখেন মানে এটা একটু না বললেই নয়, হয়তো কিছুটা ইয়ে মনে হবে, বাট আমাদের মানে আমি যখন ইনহেরিট করেছি তখন কিন্তু বেসিক্যালি মানে আমাকে বললো যে এরকম আমরা কিন্তু জয়েন্ট স্টিয়ারিং কমিটি একটা আছে বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, আমরা 6 মাস অন্তর অন্তর মিটিং হতো। তো ওইখানে আলোচনার মধ্যে এই করিডোরের এটা নিয়ে যখন কথা হচ্ছিল তখন একটা আমি যখন পেয়েছি তখন বলছে যে এটা কস্ট শেয়ারিং এ বেসিসে হবে। হ্যাঁ, তো আমাকে আমাদের কোন এক কলিগ বলেছিল যে এটা কিন্তু অরিজিনালি ইন্ডিয়ার পুরোটা করার কথা ছিল। তাই না, এটা আসলে কেন বলে এই যে পরীক্ষা করার সময় ওরা এই যে এই ওদের এই ওদের আইয়ার নাইয়ার শাসিত সাউথ ব্লক এটা ওদের ওরা হচ্ছে ওই যে আরে ওদের যে পাওয়ার গ্রিড কোম্পানি আছে, জি জি, ওদের ওই কর্মকর্তারা কথা বলার সময় আমাদের লোকজনকে যে ট্রিক করে এরা ঢুকিয়ে দিয়েছে ওরা বুঝতে পারেনি। বাট দ্য থিং ইজ দ্যাট আমি তখন যিনি বিদ্যুৎ সচিব ছিলেন তার সঙ্গে একবার কথা হলো, সে বলতে না এটা তো বাংলাদেশকে পে করার কথা ছিল না, আই ওয়াজ দেয়ার, আই এম গোয়িং টু সার্টিফাই ইউ। তারপরে কিন্তু তাকে উদ্ধৃতি দিয়ে আমি যখন বললাম তখন কিন্তু আবার সেটা কারেক্টেড হয়েছিল। সো মানে এই লোকটা কিন্তু তখন এটা না বললেও পারতো, হ্যাঁ, যেহেতু কিন্তু উনি কিন্তু হি ওয়াজ সো অনেস্ট যে আমাকে বলছে না এটা তো কথাই হয়েছিল যে ইন্ডিয়া উইল পে, why this came, who did this, এটা বলে সে কিন্তু he certified on behalf of the then Indian administration that যে এটা ইয়ে হয়েছে। সো আমাদের আসলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হ্যাঁ, দুর্ভাগ্য সবসময় দেশ বিক্রির কথা শোনা যায়, যেমন আদানির কোথাকার এক আমাদের বাংলাদেশের যুক্তরাজ্যেই নাকি অর্থনীতি পড়ায়, আমি এর নামও বলছি না, যে ওখানে সরকারের একটা সভায় আমার নাম নিয়ে নাকি বলে তার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে আদানি আমাকে কত $1 মিলিয়ন দিয়েছে। তো তার কাছে আপনার মাধ্যমে বিনীত অনুরোধ, ভাইজান আপনি এটা
প্রকাশ করুন। আপনার এই তথ্য গোপন রাখবেন না প্লিজ। আপনারা যারা এই সমস্ত অন্যের চরিত্র হরণ করেন, দয়া করে সেটা বন্ধ করেন। দেশ বিক্রি যদি এত অল্পতে করেন তাহলে তো খুব খারাপ আর কি, আসলে এত অল্প টাকা। এইভাবে মানুষকে যদি মানে কাজ করার জন্য এইভাবে তিরস্কৃত হইতে হয়, তাহলে ভালো কাজ কেউ করবে না, সাহস নিয়ে কেউ করবে না। হ্যাঁ, সেই জন্যই কিন্তু এই যে বিশেষ আইন প্রণয়ন করেও কিন্তু মানে এই সমস্ত দায় দায়িত্ব মাথায় নিয়েও শেখ হাসিনা কিন্তু সবাইকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছিলেন যে ভালো কাজ। শেষ প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে বিদ্যুৎ মন্ত্রী এত ব্যর্থতা নিয়ে আগের বার পদত্যাগ করতে হয়েছিলেন, এবার বলছেন যে আপনারা এতদিন রেখে গেছেন যে আসলে তারা মানে চালাতে পারছে না, তাদের খুব হিমশিম খেতে হচ্ছে, এবং তারা আসলে চাইলেও খুব 2 বছরের আগে এই পরিস্থিতি ভালো হবে না। দিনাটা কোথায় আমি ঠিক সেটা বুঝতে পারছি না। মানে আপনারা তো ঋণ রেখে গেছেন। হ্যাঁ, ঋণ তো যেমন আপনি যদি এই আপনাকে আমি অনুরোধ করব সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ডেট, হ্যাঁ, এক্সটার্নাল ডেট অ্যাজ এ পার্সেন্ট অফ জিডিপি একটা রেশিও অর্থনীতিতে সবসময় চালু থাকে। হ্যাঁ, আমাদের হচ্ছে 19% অর সামথিং, ইউজুয়ালি বলে এনিথিং অ্যাবাভ 35%। আর এক্সটার্নাল ডেট যদি আপনি হিসাব করেন জাপানের কিন্তু 100%-এর বেশি। হ্যাঁ, সো দেনা দিয়ে আমেরিকার 130% এরকম। হ্যাঁ, তো দেনা দিয়ে কিন্তু হয় না। তারপরেও কিন্তু আমাদের যেহেতু ধরেন আমাদের 10%-এর কম, না আমাদের স্ট্রং কারেন্সি নাই। হ্যাঁ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় আছে, শক্তি আছে, তাদের কারেন্সিটা হচ্ছে হার্ড কারেন্সি হিসেবে বিবেচিত। সেই ইচ্ছা করলে প্রিন্ট করে দিয়ে কিন্তু তার দেনা মুক্ত হয়ে যেতে পারে। আমাদের সেভাবে সম্ভাবনা নাই, সেই জন্য আমাদের কিন্তু একটা প্রুডেন্টলি চলতে হয়। আমাদের এক্সটার্নাল ডেট হচ্ছে লেস দেন 20%। তো কি কারণে দেউলিয়া হবে দেশ? কোনো গিয়ে কি বলে, আপনি যদি এই আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেটা আছে, যেটার দায়িত্ব হলো এগুলি দেখাশোনা, তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা কি বলছে কি বাংলাদেশ দেউলিয়া হওয়ার পথে? নট এট অল। বাংলাদেশ কখনো দেউলিয়া হবে না। বাংলাদেশের 17 কোটি মানুষ আছে, এবং বাংলাদেশের মানুষকে যদি ঠিকমতো উদ্বুদ্ধ করা যায়, এই যে ধরেন বাস্কেট কেস থেকে যে আজকে এখানে এসছে, হ্যাঁ, তো সেটার জন্য সাহস লাগে। আমাকে অনেকদিন আগে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশ যদি 17 কোটি মানুষ যদি প্রতিদিন 10 টাকা করেও মানে লেনদেন করে, 170 কোটি টাকা হচ্ছে প্রতিদিন লেনদেন হয়। সুতরাং এই দেশটাকে আসলে এই দেশটার পটেনশিয়ালিটি অনেক। অশেষ ধন্যবাদ। কিন্তু শেষ প্রশ্ন, যে আপনি যদি এই মুহূর্তে বিদ্যুৎ সচিব হতেন বা এই মুহূর্তে বিদ্যুৎ সচিবের দায়িত্বে থাকতেন, কি করতেন আপনি? আমি সবাইকে নিয়ে বসতাম। আচ্ছা, আমাদের যারা প্রকৌশলী আছেন, বিভিন্ন কোম্পানি আছে, এবং তাদের সবাইকে নিয়ে বসলেই কিন্তু এরা সবাই কিন্তু ভেরি সাউন্ড অ্যান্ড স্কিল, তাদের খুবই ভালো, এবং এরা যে কোনো সংকটে কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। হ্যাঁ, আমাদের যে আই হ্যাভ ভেরি হাই রেসপেক্ট ফর দি কি বলে এটা, আমাদের মানে ইঞ্জিনিয়ার্স, যারা অ্যাকচুয়ালি মানে ভালো ছাত্র প্রথাগতভাবেই ছিল, তো তাদের কাছে মেধা আছে, বুদ্ধি আছে, কর্মদক্ষতা আছে। তো তাদের এবং আমাদের প্রাইভেট সেক্টরও কিন্তু ইনর্মাসলি ডেভেলপ করেছে।